হ্যালো এভরিওয়ান। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। তো আমি যখন ইন্টারের স্টুডেন্ট পড়াতে যাই, তখন আমি খুব বড় একটা সমস্যা ফেস করি। সেটা হচ্ছে যে অনেক বেশ কিছু মানুষেরই আসলে ধারণা নাই যে ইলেকট্রন আসলে কিভাবে আচরণ করে, বা আমাদের বইয়ে যে অস্পষ্ট ধারণা দেওয়া আছে কোয়ান্টাম নিয়ে বা মডার্ন ফিজিক্স নিয়ে বা সোডিঞ্জার ইকুয়েশন নিয়ে, ভরবেগের অনিশ্চয়তা নীতি নিয়ে। তো এই সবগুলো মিলে এমন একটা ক্যাচার লাগে, যার কারণে আমরা কেমিস্ট্রির বেশিরভাগ জিনিস আসলে বুঝতে পারি না। এবং কেন আসলে বুঝতে পারি না, সেটার যদি আরেকটা আমরা কারণ বলি, সেটা হচ্ছে যে আহ ইলেকট্রন যেহেতু সাধারণ মেকানিক্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারছি না, বা ইন জেনারেল কেমিস্ট্রি দিয়ে যেহেতু আমি ইলেকট্রনকে ব্যাখ্যা করতে পারি না, এই জন্য আমরা আসলে মূলত ইলেকট্রন কিভাবে গতিশীল, অথবা ইলেকট্রন আদৌ গতিশীল কিনা, অথবা ইলেকট্রন আসলে অরবিটে আছে কিনা, অথবা দুইটা ইলেকট্রনই কেন একটা অরবিটে থাকে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের একটা গ্যাঞ্জাম বেঁধে যায়। এবং যার কারণে এক, আমরা কোয়ান্টাম নাম্বার ঠিক মতো বুঝতে পারি না। দুই, অরবিটাল আসলে কি, অরবিটালের শেপ কি, সেগুলো আমরা বুঝতে পারি না। তিন, হাইব্রিডাইজেশন আসলে কিভাবে কাজ করে, সেগুলো নিয়েও আসলে আমরা বুঝতে পারি না। সো এই সবগুলো সমস্যার সমাধান করার জন্য বা বোঝার জন্য আমি আজকে মোটামুটি 20-30 মিনিটের লম্বা একটা ভিডিও বানাবো। এবং এই ভিডিওটা সবার জন্য না, বা এই চ্যানেলের সমস্ত ভিডিও আসলে সবার জন্য না। 100% ছাত্রদের মধ্যে 5 to 10% ছাত্ররা থাকে যারা একটু অস্বাভাবিক লেভেলের জানতে চাই, বা স্বাভাবিক স্টুডেন্টের থেকে একটু বেশি জানতে চাই। তা আমার প্রত্যেকটা ভিডিও, ইভেন একাডেমিক ভিডিওগুলো সেই 5 to 10%-এর জন্য। আমি জানি সবাই আমার ভিডিও দেখবে না, এই স্বতঃসিদ্ধ সত্যকে সত্য হিসাবে ধরে নিয়েই আমি ভিডিওগুলো বানাই, যে যেই মানুষগুলো আসলে পড়াশোনার বাইরে বা একাডেমিকের বাইরে, অথবা জাস্ট খাতায় প্রশ্নের উত্তর লেখার বাইরে যারা এক্সট্রা কিছু জানতে চায় কিন্তু সেই সুযোগটা তাদের কাছে অনেক বেশি কম, সেই মানুষগুলোর জন্যই অনেক চিন্তা ভাবনা করে, অনেক পড়াশোনা করে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। সো যারা এই জাতীয় মানুষজন আছো, অথবা যাদের ভিডিওগুলো ভালো লাগে, যেহেতু আমার একদম নতুন চ্যানেল, এটা ফার্স্ট ভিডিও এই চ্যানেলে, সেহেতু সবাই একটু সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক দেখলে অবশ্যই ফলো দিয়ে রেখো। আমরা চলো আমাদের এই কোয়ান্টাম মেকানিক্স এর দুনিয়ায় একবার ঝাঁপ দিয়ে আসি। তো আমাদের এই কোয়ান্টাম মেকানিক্স বোঝার জন্য আমরা একটা খুব বিখ্যাত গল্পকে ইউজ করব, সেটা হচ্ছে সোডিঞ্জার ক্যাট। অর্থাৎ সোডিঞ্জারের একটা বিড়াল ছিল। তো সোডিঞ্জার ক্যাটের গল্পটা হচ্ছে অনেকটা এইরকম, যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে একটা বিড়ালকে বাক্সবন্দি করে রাখা হলো। সেই বাক্সের মধ্যে একটা প্রচন্ড তেজস্ক্রিয় পদার্থ আছে, যেই তেজস্ক্রিয় পদার্থটা একটা সময় বিকিরিত হতে পারে, এবং সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি সে বিকিরিত করতে পারে, যার কারণে বিড়ালটা এক সময় মারা যাবে। এখন সোডিঞ্জার একটা প্রশ্ন মানে আমাদের কাছে থট এক্সপেরিমেন্টের মধ্যে একটা প্রশ্ন করে বসে, ধরো যে সে বলতেছে যে এই যে যে বিড়ালটা আছে, এই বিড়ালটা কি আসলে বেঁচে আছে নাকি জীবিত আছে। তো এই এই বিড়ালটা আসলে জীবিত নাকি মৃত, এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। আমরা কেবলমাত্র তখনই এই জিনিসটা ক্লিয়ারলি বলতে পারবো যখন আমরা বাক্সের ঢাকনা খুলবো। যদি আমি পসিবিলিটি গ্রাউন্ডের কথা বলি, তাহলে তেজস্ক্রিয় কোন একটা পদার্থ রাখলেই যে সেটা বিঘ্নিত হয়ে যাবে সাথে সাথে, তা কিন্তু না। এটার সম্ভাবনা 50-50। সো আমরা আসলে এখানে কোনোভাবেই জানি না যে ওই বাক্সবন্দি করা বিড়ালটা আদৌ বেঁচে আছে নাকি সেই বিড়ালটা আসলে মারা গেছে। তাই না? এই প্রশ্নের উত্তর আমরা বলতে পারবো না। তাহলে এই প্রশ্নের উত্তর বলার একমাত্র ওয়ে হচ্ছে বাক্সটাকে খুলে দেখা। এখন তুমি চিন্তা করো, বাক্সটাকে খুলে দেখলা যে বিড়ালটা মরে গেছে, রাইট? আর বাক্সটা যখন বন্ধ অবস্থায় ছিল, তাহলে তখন কি আসলে বিড়াল মারা গেছে নাকি বিড়াল আসলে বেঁচে আছে? আমি তো জানি না, রাইট? অথবা এইটাকে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে একটা কয়েনকে উপরের দিকে টস করা হলো। তো যে কোনো একটা অবস্থায় কয়েন আসলে কি হেড অবস্থায় আছে নাকি টেল অবস্থায় আছে, তুমি কি এটা কখনোই বলতে পারবা? দ্য আনসার ইজ নো, এটা আসলে কখনোই বলা সম্ভব না। তাহলে এই সেম ক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারলাম যে যতক্ষণ না কোন একটা ঘটনাকে আমরা পর্যবেক্ষণ করছি, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে তার স্টেট সম্পর্কে, আমরা ফিজিক্সের ভাষায় এটাকে বলি স্টেট বা অবস্থা সম্পর্কে, আসলে আমরা একদমই বেশি ক্লিয়ার না। তাহলে আমাদের স্টেট জানতে হইলে আমাদেরকে ওই জিনিসটাকে অবজার্ভ করতে হবে।
2 নাম্বার জিনিস, তাহলে যেই মুহূর্তে আমি অবজার্ভ করতেছি সেই মুহূর্তে কি তার কোনো স্টেট নাই, তার কোনো অবস্থা নাই? অর্থাৎ সেই মুহূর্তে কি আসলে ওই বিড়ালটা মারাও যায় নাই, জীবিতও মানে নাই, এরকম কোন একটা অবস্থায় আছে? দেখো, যেই মুহূর্তে আমি বাক্সটাকে ওপেন করি নাই সেই মুহূর্তে আমি যেহেতু ক্লিয়ারলি বলতে পারছি না যে ও জীবিত আছে, অথবা ক্লিয়ারলি বলতে পারছি না ও মৃত অবস্থায় আছে, তার মানে বিড়ালটা একই সাথে জীবিত এবং একই সাথে মৃত অবস্থায় আছে। এবং এই জায়গাতেই একটা ডিলেমা তৈরি হয়, অর্থাৎ কোন একটা বস্তুকে যদি আমি দেখতে না পারি, অবজার্ভ না করতে পারি, তাহলে ওই বস্তুর স্টেটকে আমি কিভাবে ব্যাখ্যা করব? এবং এখান থেকেই মেইন আমাদের থট এক্সপেরিমেন্টের জায়গা থেকে আমরা গ্যাঞ্জামের মধ্যে ধীরে ধীরে এখন প্রবেশ করা শুরু করব। এই গ্যাঞ্জামকে আরো বড় অর্থে দেখার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করি, সেটাকে বলা হয় ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়ং দিচির পরীক্ষা, রাইট? আমরা এটা যদি তোমরা ইন্টারে পড়ো তাহলে ইন্টার তোমার সেকেন্ড ইয়ারে যে সেকেন্ড পেপারে তোমরা ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে যত সম্ভব এই অংশটুকু আর কি দেখতে পারবা। তা আমরা এখন সংক্ষেপে, সেখানে যদিও আলো দিয়ে আমাদের পরীক্ষা করা হয়েছে, আমি সংক্ষেপে একটু পরীক্ষাটা বর্ণনা করি। পরীক্ষাটা হচ্ছে এই রকম যে ধরো একটা ইলেকট্রন বিম গান দিয়ে ইলেকট্রনকে ছুঁড়ে মারা হচ্ছে। কার উপর ছুঁড়ে মারা হচ্ছে? একটা পর্দার উপর ছুঁড়ে মারা হচ্ছে, যেই পর্দাতে সরু দুইটা স্লিট বা চির আছে বা ছিদ্র আছে। তো এই সরু দুইটা শুধুমাত্র ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ইলেকট্রনকে পাস করা হচ্ছে। তো ইলেকট্রনকে যখন পাস করা হয় তখন নিশ্চয়ই এই কিছু কিছু ইলেকট্রন এই দুইটা স্লিট দিয়ে কি হবে, ঢুকে যাবে। এবং ঢুকে যে এই পর্দায় শুধুমাত্র এইরকম দুইটা প্যাটার্ন দেখার কথা, মানে ইন জেনারেল ওয়েতে এরকম দুইটা প্যাটার্ন দেখার কথা, অর্থাৎ যেই দুইটা ছিদ্র দিয়ে ইলেকট্রন প্রবেশ করতেছে একদম সেই ছিদ্র বরাবর পেছনের যে স্ক্রিন, সেই স্ক্রিনের উপর দুইটা জাস্ট আমরা একটা বর্ডার আলা চতুর্কোণা, মানে স্লিটের যেই সাইজ সেই সাইজ বরাবর আমরা ইলেকট্রনকে আসলে দেখতে পারবো। আচ্ছা, এখানে অনেক প্রশ্ন তোমাদের থাকতে পারে, যারা একদম নতুন, যারা হচ্ছে ইয়ং দিজির পরীক্ষার সাথে তোমরা এখনো পরিচিত হতে পারো নাই। 1 নাম্বার থাকতে পারে, ভাই স্ক্রিনের মধ্যে কেমন করে দেখছেন? তো এটাকে বলা হয় প্রতিপ্রভা পর্দা, অর্থাৎ যেখানে তোমার যদি ইলেকট্রন এসে পড়ে অথবা আলো এসে পড়ে তখন সেটা বিচ্ছুরিত করে, মানে আলো বিচ্ছুরণ করে। তো যার ফলে বোঝা যায় যে ওই বরাবরই হচ্ছে ইলেকট্রন আসলে এসে হিট করছে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার জিনিস সেটা হচ্ছে যে ভাই, এখানে তাহলে কি এইরকম শুধুমাত্র দুইটা আলোর বিম দেখা যাবে, বা দুইটা শুধুমাত্র আমরা দেখতে পারবো যে দুই জায়গায় এসে ইলেকট্রন এসে পড়ছে? উত্তর ইজ না। সেখানে দেখা যাবে যে এরকম একটা ইন্টারফারেন্স লাইন বা ব্যতিচারের একটা রেখা আমরা সেখানে দেখতে পারবো, অর্থাৎ আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, এমন একটা প্যাটার্ন আমরা সেখানে দেখতে পারবো। আলো অন্ধকার মানে কি, এক জায়গায় ইলেকট্রন আছে কিছুটা, আবার এখানে এসে কিছুটা ইলেকট্রন আছে, আবার এখানে এসে কিছুটা ইলেকট্রন আছে, এখানে এসে কিছুটা ইলেকট্রন আছে, এখানে এসে কিছু ইলেকট্রন আছে। অর্থাৎ একটা ইন্টারফারেন্স বা ব্যতিচার লাইন আমরা সেখানে দেখতে পারবো। অর্থাৎ আমাদের যে দুইটা ছিদ্র দিয়ে শুধুমাত্র ইলেকট্রনকে আমরা ছুঁড়ে মারছি, সেখানে ওই দুইটা ছিদ্র বরাবর ছিদ্রের সাইজের মতো করে আমরা যে ইলেকট্রন দেখতে পাওয়ার কথা ছিল, সেখানে তা না দেখতে পেয়ে এরকম একটা জিগজ্যাগ প্যাটার্ন বা ইন্টারফারেন্স প্যাটার্ন আমরা সেখানে লক্ষ্য করতে পারছি। আমাদের প্রশ্ন হচ্ছে, কেন ইন্টারফারেন্স লাইন দেখতে পাচ্ছি? তো এইটার একটা ব্যাখ্যা অলরেডি একজন দিয়ে গেছে। ম্যাক্সওয়েলের ক্ষেত্রে তোমরা চিন্তা ভাবনা করতে পারো, বা পরবর্তীতে আরো যারা এসে বোঝানোর চেষ্টা করছে যে তরঙ্গের ক্ষেত্রে কেন ব্যতিচার হয়, রাইট? তো তরঙ্গের ক্ষেত্রে কেন ব্যতিচার হয়, যে দুইটা ধরো ওয়েভ পাস হচ্ছে, তো দুইটা ওয়েভ একই সমদশায় আছে, অর্থাৎ তাদের এই প্রান্তও যেই দশায়, এই প্রান্তও সেই দশায়, এই প্রান্তও যেই দশায়, এই প্রান্তও সেই সেম দশায়, অর্থাৎ দুইটা সমদশায় থাকা দুইটা তরঙ্গর যদি একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপরে এসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তাদের একটা সুপারপজিশন ঘটে অথবা উপরিপাতন ঘটে। এবং উপরিপাতন ঘটার ফলে কি হয়, সেখানে একটা উজ্জ্বল রেখা আসলে সেখানে লক্ষ্য করা যায়। আবার যদি সম্পূর্ণ বিপরীত দশার দুইটা তরঙ্গ, অর্থাৎ এই একটা দশা আর তার বিপরীত দশার একটা তরঙ্গ যদি এখানে এসে মিলিত হয়, দুইটা তরঙ্গ এসে মিলিত হয়, তখন সেখানে একটা ধ্বংসাত্মক ব্যতিচার আমরা দেখতে পারি, বা ধ্বংসাত্মক উপরিপাতন আমরা দেখতে পারি।
ডিস্ট্রাকটিভ সুপারপজিশন আমরা দেখতে পারবো, যার কারণে সেখানে আমরা কোনো রেখায় আসলে দেখতে পারবো না। তাহলে আমরা বুঝলাম এই যে যে ইন্টারফারেন্স যেই ঘটনাটা আছে, অর্থাৎ দুইটা তরঙ্গ এসে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ একটা লাইন দেখাবে, এইটা আসলে কার ধর্ম? এটা আসলে একটা ওয়েভ নেচার। তাহলে দেখো, ইলেকট্রন যে একটা কণা, আমরা যেটাকে বলছি যে পরমাণুর তিনটা স্থায়ী কণা আছে, সেই তিনটা স্থায়ী কণার একটা কণা হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ যেই বস্তুটার একটা ভর আছে, যেই বস্তুটা একটা কণা, সেই বস্তুটা হঠাৎ করে তরঙ্গ হয়ে গেল কিভাবে? তরঙ্গের তো কোনো ভর নাই, তরঙ্গ তো জাস্ট একটা এনার্জি পাসের ওয়ে। তাহলে এই জিনিসটা একটা ওয়েবের মতো কিভাবে কাজ করতেছে? তো তখন আমরা চিন্তা করব যে ভাই, ধরলাম এটা ওয়েভ না, ধরলাম এটা একটা জাস্ট পার্টিকেল, তাহলে সেই পার্টিকেল দিয়ে আমি কিভাবে আসলে একটা ইন্টারফারেন্সকে ব্যাখ্যা করতে পারি, বা পার্টিকেলের সাহায্যে কিভাবে একটা ইন্টারফারেন্স লাইন আসলে তৈরি হতে পারে? তখন আমরা চিন্তা করলাম যে এখানে যে অসংখ্য আমাদের ইলেকট্রন আছে, এই অসংখ্য ইলেকট্রন অনেকগুলো মিডিয়াম বা অনেকগুলো ভাবে আসলে এখানে কি হইতে পারে, পাস করতে পারে। প্রথমত এমন ভাবে পাস হইতে পারে যে ধরলাম এই ছিদ্রটার নাম এ আর এই ছিদ্রটার নাম হচ্ছে বি। তাহলে এমন ভাবে পাস হতে পারে যেখানে শুধুমাত্র প্রত্যেকটা ইলেকট্রন এ ছিদ্র দিয়ে পাস হচ্ছে। কিন্তু দেখো, যদি এ ছিদ্র দিয়েই সমস্ত ইলেকট্রন পাস হইতো, তাহলে আমরা দেখতে পারতাম যে এ ছিদ্র বরাবর শুধুমাত্র আমরা ইলেকট্রন গুলোকে এখানে দেখতে পাচ্ছি, রাইট? অর্থাৎ যদি ইলেকট্রন বিম দিয়ে শর্ট করা প্রত্যেকটা ইলেকট্রনই এ ছিদ্র দিয়ে পাস হইতো, তাহলে আমি নিশ্চয় এ ছিদ্র বরাবর এই স্ক্রিনে সব জায়গাতে, মানে এই স্ক্রিনের ওই জায়গাটুকু, ওই অঞ্চলটুকুতে আমরা শুধুমাত্র ইলেকট্রনকে দেখতে পারতাম। কথা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। সেম ভাবে আমরা এক নাম্বার দেখলাম যে শুধু এ দিয়ে কি ইলেকট্রন গুলো পাস করছে, তার মানে উত্তর হচ্ছে না, শুধু এ দিয়ে পাস করবে না। শুধু এ দিয়ে সে কি করবে না? অবশ্যই অবশ্যই পাস করবে না। কেননা শুধু এ দিয়ে পাস করলে কি হইতো? শুধুমাত্র এ বরাবরই আমরা এই রেখাটা দেখতে পারতাম। আচ্ছা, এমন কি হতে পারে না যে শুধু বি দিয়ে পাস করছে, অর্থাৎ বি ছিদ্র দিয়ে পাস করছে? দেখো, যদি শুধুমাত্র বি ছিদ্র দিয়ে পাস করতো, তাহলে ইলেকট্রন গুলো এসে বি ছিদ্র বরাবর তারা কি করত? একটা তোমার প্যাটার্ন তৈরি করত, অথবা একটা জায়গা জুড়ে সেই ইলেকট্রন গুলো এই স্ক্রিনের উপর পড়তো। অর্থাৎ যদি আমি দেখতাম যে এ ছিদ্রটা পুরোপুরি আমি ঢেকে দিছি, যে এই ছিদ্রটা অফ, এই ছিদ্রটা নাই, সব ইলেকট্রন পাস করতেছে বি ছিদ্র দিয়ে, তাহলে কি হইতো? বি ছিদ্র বরাবর আমরা একটা লাইন পাইতাম, ইলেকট্রনের লাইন পাইতাম। বাট আমরা সেটাও দেখতে পাচ্ছি না, আমরা তো একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাচ্ছি। তখন বলা হলো যে ভাই, এমন কি হতে পারে যে কিছু ইলেকট্রন এ দিয়ে পাস করছে আর কিছু ইলেকট্রন বি দিয়ে পাস করছে? তখন বলতেছে যে কিছু ইলেকট্রন যদি এ দিয়ে পাস করতো, তাহলে এ বরাবর আমি একটা প্যাটার্ন পাইতাম, আর কিছু ইলেকট্রন যদি বি দিয়ে পাস করতো, তাহলে আমি বি বরাবর কিছু প্যাটার্ন পাইতাম। কিন্তু আমি তো কিছু দূর পর পর এই রকম, মানে অনিয়ত আকারের, মানে অনিয়মিত ভাবে বা একটা অর্ডার মেনে যে বারবার 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 তোমার ইলেকট্রন পাচ্ছি, আবার কিছু অঞ্চলে পাচ্ছি না, পাচ্ছি আবার কিছু অঞ্চলে পাচ্ছি না, এরকম একটা প্যাটার্ন তো আমি পাইতাম না। আমি শুধুমাত্র দুইটা অঞ্চল পাইতাম, যেই দুইটা অঞ্চলে ইলেকট্রন গুলোকে আমি খুঁজে পাচ্ছি। তাহলে মানে বোথ এ অ্যান্ড বি, এই অপশনটাও আসলে মিথ্যা। অর্থাৎ এইভাবেও আসলে ইলেকট্রন পাস করতেছে না, আবার শুধু এ দিয়েও পাস করতেছে না, শুধু বি দিয়েও পাস করতেছে না। তাহলে ইলেকট্রন আসলে আমাদের কিভাবে পাস করতেছে বলে এখানে মনে হইতে পারে? এমন হইতে পারে যে আমরা ধরে নিলাম ইলেকট্রন দুই স্লিটের একটা দিয়েও পাস করতেছে না, অর্থাৎ নাইদার, এই দুইটা ঘটনার একটাও ঘটতেছে না, রাইট? অর্থাৎ ইলেকট্রন এ স্লিট দিয়েও পাস করতেছে না, বি স্লিট দিয়েও পাস করতেছে না, অর্থাৎ দুইটা স্লিটকেই আমরা কি বন্ধ হিসাবে ঘোষণা করলাম। তাহলে কি আমরা কোনো ইলেকট্রনই আসলে এই স্ক্রিনের উপর দেখতে পারতাম? উত্তর হচ্ছে না, আমরা স্ক্রিনের উপর কোনো ইলেকট্রনই দেখতেই পারতাম না। তাহলে ঘটনা আমাদের কোনোটাই ঘটতেছে না, শুধু এ দিয়েও পাস করতেছে না, বি দিয়েও পাস করতেছে না, আবার দুইটা দিয়ে যে পাস করবে সেটাও আসলে হচ্ছে না, আবার কোনোটা দিয়েই পাস করবে না, এটাও আসলে হচ্ছে না। অর্থাৎ ইলেকট্রনকে যখন আমি কণা হিসাবে এখানে কল্পনা করব,
তখন আমি আসলে কোনোভাবেই আমি কি করতে পারবো না, এই এই স্ক্রিনের উপর কোনো ইন্টারফারেন্স লাইন আমি বানাতে বা ব্যাখ্যা করতে আসলে পারছি না। তখন বলা হলো যে চলো আমরা আরেকটু বুদ্ধি খাটাই। সেই বুদ্ধিটা কি, ইলেকট্রন তো পাস হবেই, কিন্তু ইলেকট্রন পাস হওয়ার আগে এখানে আমরা একটা লাইট বিম রেখে দিব। কি রেখে দিব? আমরা একটা লাইট বিম রেখে দিব। আমরা এই লাইট দিয়ে দেখব যে কোন ইলেকট্রনটা কোন ছিদ্র দিয়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রন যেই এদিক দিয়ে পাস করতে যাবে তখনই আমরা সেই ইলেকট্রনকে উজ্জ্বল করে দিব বা উজ্জ্বল করার কোন একটা ব্যবস্থা করে ফেলবো, উত্তেজিত করে অথবা যেভাবেই হোক না কেন, লাইট ফেলে হোক অথবা যেভাবেই হোক না কেন, আমরা ইলেকট্রন গুলো দেখার একটা ব্যবস্থা করব যে ভাই এই ছিদ্র দিয়ে এই ইলেকট্রনটা এই গতিপথ দিয়ে যাচ্ছে, অথবা এই ইলেকট্রনটা এই সাইড দিয়ে এদিক দিয়ে যাচ্ছে। তাহলে তো আমরা বুঝে যাব যে ইলেকট্রন আসলে ছিদ্র এ দিয়ে যাচ্ছে নাকি ছিদ্র বি দিয়ে যাচ্ছে। তখন এই ছিদ্র এ দিয়ে যাচ্ছে নাকি বি দিয়ে যাচ্ছে এটা বোঝার জন্য যখন একটা লাইটকে ছিদ্রের আগে দেওয়া হইলো, তখন দেখা গেল যে ঠিকই আসলে ইলেকট্রন এবার উজ্জ্বল ভূমিকা পালন করতেছে। দেখা যাচ্ছে যে কিছু ইলেকট্রন এ দিয়ে পাস করতেছে, আবার কিছু ইলেকট্রন বি দিয়ে পাস করতেছে। কিছু ইলেকট্রন এ দিয়ে পাস করে, আবার কিছু ইলেকট্রন বি দিয়ে পাস করে। অর্থাৎ তখন আমরা চিহ্নিত করতে পারলাম যে সাম পার্সেন্টেজ অফ ইলেকট্রন আসলে এ ছিদ্র দিয়ে যাচ্ছে, আর সাম পার্সেন্টেজ অফ ইলেকট্রন আসলে বি দিয়ে যাচ্ছে। তাহলে ঘটনার কি সমাধান হয়ে গেল, যে এতক্ষণ ধরে তো আমরা এই ভেজালেই ছিলাম যে ইলেকট্রন কোন ছিদ্রতে যায় একটা ব্যতিচার রেখা তৈরি করবে, সেটাকে আমি খুঁজে বের করব। কিন্তু দেখা গেল যেই মোমেন্টে আমরা সেখানে লাইট ফেললাম এবং লাইট ফেলে ইলেকট্রন গুলোকে দেখার চেষ্টা করলাম, অর্থাৎ ইলেকট্রন গুলোকে অবজার্ভ করা শুরু করলাম, ইলেকট্রনের গতিপথকে অবজার্ভ করা শুরু করলাম, তখন আর স্ক্রিনের উপর ব্যতিচার রেখা আমরা দেখতে পাইলাম না। আমরা স্ক্রিনের উপর জাস্ট দুইটা লাইন দেখতে পাইলাম। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যখন ইলেকট্রনকে অবজার্ভ করছিলাম না, তখন আমরা স্ক্রিনের উপর একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাচ্ছিলাম। কিন্তু যেই মোমেন্টে আমার এই স্ক্রিনের উপরে আমি একটা লাইট রেখে ইলেকট্রনের গতিপথকে অবজার্ভ করা শুরু করছি, সেই মোমেন্টে ওই স্ক্রিনের উপর আর ইন্টারফারেন্স লাইট দেখা যাচ্ছে না। ইলেকট্রনের অবস্থান আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু সেখানে ইন্টারফারেন্স আমরা সেখানে আর দেখতে পাচ্ছি না। অর্থাৎ ইলেকট্রন তখন পার্টিকেল আকারে তো আপনার আচরণ করা শুরু করছে। অর্থাৎ যেই মোমেন্টে ইলেকট্রনকে অবজার্ভ করা হয় না, সেই মোমেন্টে ইলেকট্রন একটা ইন্টারফারেন্স লাইট আকারে বা ইন্টারফারেন্স লাইট ওখানে সৃষ্টি করতেছে, ইন্টারফারেন্স প্যাটার্ন ওখানে সৃষ্টি করতেছে। অর্থাৎ দেন দ্য ইলেকট্রন অ্যাক্টস লাইক অ্যান ওয়েভ, অ্যাক্টস লাইক এ ওয়েভ। বাট যেই মোমেন্টে আমার ইলেকট্রনকে আমি দেখা শুরু করলাম, অবজার্ভ করা শুরু করলাম, তখন আর ইন্টারফারেন্স প্যাটার্নও দেখা যাচ্ছে না। জাস্ট একটা কণা, দুইটা কণা যদি দুইটা স্লিট দিয়ে অতিক্রম করে, দুইটা ছিদ্র দিয়ে অতিক্রম করে, তাহলে যেমন প্যাটার্ন তার দেখানোর কথা তেমন প্যাটার্নই সে লক্ষ্য দেখাচ্ছে, এবং যেখানে আমরা বুঝতে পারতেছি যে সেখানে আসলে সে একটা পার্টিকেল হিসাবে আচরণ শুরু করছে। তখন আমাদের মনে আরো দুই তিনটা কোশ্চেন এখন উদ্ভব হয়ে গেল। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে তাহলে কেন ওয়েভ আকারে সেখানে কাজ করলো, কি ধরনের ওয়েভ আকারে কাজ করলো, এটা একটা। দুই নাম্বার, আমার অবজার্ভ করার সাথে ওয়েভ বা পার্টিকেল নেচারের আদৌ কি সম্পর্ক। তিন নাম্বার, সেটা আসলে ইলেকট্রনকে এখন তাহলে কি আমি আসলে পার্টিকেল বলবো নাকি ওয়েভ বলবো। এই তিনটার আনসার এখন আমরা ধীরে ধীরে খোঁজার চেষ্টা করব। তো দেখা যাচ্ছে যে ইলেকট্রন যেই কারণে এই ইন্টারফারেন্স প্যাটার্নটা তৈরি করে, সেটা আসলে স্লিট এ দিয়ে যাওয়ার কারণেও না, স্লিট বি দিয়ে যাওয়ার কারণেও না, স্লিট দুইটা দিয়ে যাওয়ার কারণেও না, অথবা কোনোটা দিয়ে না যাওয়ার কারণেও না। ইলেকট্রন যেই কারণে এই ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করে, সেটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন। অর্থাৎ ইলেকট্রনকে যখন আমি পর্যবেক্ষণ করছিলাম না, সেই মোমেন্টে ইলেকট্রন যেই অবস্থায় ছিল সেটার নাম হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন। এবং এই কোয়ান্টাম সুপারপজিশনের দরুনই আমরা আসলে ওইখানে ইলেকট্রনকে
স্প্লিট অবস্থায় বা ইন্টারফারেন্স প্যাটার্ন অনুসারে আসলে দেখতে পারি। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন কি, এবং আমি আরেকটা ধারণা দিয়ে রাখি যে ভাই কোয়ান্টাম সুপারপজিশন বোঝাটা কেন জরুরি। এক, ইলেকট্রনের অরবিটাল থেকে শুরু করে কোভ্যালেন্ট বন্ড কিভাবে আসলে কাজ করে, হাইব্রিডাইজেশন কিভাবে কাজ করে, সবকিছু আসছে কোয়ান্টাম সুপারপজিশন থেকে। সূর্যে যে এই পরিমাণ আমরা তাপ পাই, সেটার প্রসেস সেটা আসছে কোয়ান্টাম সুপারপজিশন থেকে। আমরা যে আলোর ক্ষেত্রে বিকিরণ পদ্ধতিতে কোনো তাপ নষ্ট হতে না দেখি, সেটা আসছে কোয়ান্টাম সুপারপজিশন থেকে। আমরা এই যে কোয়ান্টাম কোয়ান্টাম কম্পিউটার ইউজ করি অথবা পেন ড্রাইভে তথ্য সংরক্ষণ করি, এরকম অসংখ্য ঘটনা, বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটারে কিভাবে আসলে কোয়ান্টাম কম্পিউটার কাজ করে, এই প্রত্যেকটা জিনিস আসছে হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন থেকে। অর্থাৎ দ্যাটস দ্য বেসিক অফ এভরিথিং। এই জাতীয় সবকিছুর ব্যাখ্যা দিবে হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন। অর্থাৎ কোয়ান্টাম সুপারপজিশন বুঝলে আমরা বাকি জিনিসগুলো আস্তে 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 ডিসকাস করতে পারবো, ইন্টারপ্রেট করতে পারবো। সো নাও লেটস টক অ্যাবাউট কোয়ান্টাম সুপারপজিশন। হোয়াট ইজ কোয়ান্টাম সুপারপজিশন? বলা হচ্ছে যে কোয়ান্টাম সুপারপজিশন বোঝার আগে আমাদের আসলে বুঝতে হবে যে সাধারণ দুনিয়ার থেকে কোয়ান্টাম দুনিয়াটা আসলে ভিন্ন কেন, অথবা এই সাধারণ দুনিয়ার সাথে কোয়ান্টাম দুনিয়ার মেইন পার্থক্যটা আসলে কোথায় সৃষ্টি হয়েছে। সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে হচ্ছে আমাদের আহ এখানে কি আমাদের একটা স্লাইড মিস গেছে কি? আচ্ছা, আমাদের একটা স্লাইড কেন জানি মিস গেছে। আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে ধরো একটা মাঠ আছে। ধরে নাও একটা মাঠ আছে। একটা মাঠ আছে। সেই মাঠের ভেতরে সেই মাঠের ভেতরে এই সাইডটা হচ্ছে বাম সাইড আর এই সাইডটা হচ্ছে ডান সাইড। অর্থাৎ ধরে নাও একটা মাঠ আছে। সেই মাঠের একটা সাইড হচ্ছে বাম সাইড আর একটা সাইড হচ্ছে ডান সাইড। ধরো একটা বল আছে। ধরে নাও একটা বল আছে। সেই বলটা হয় বাম সাইডে থাকবে এই দাগের, অথবা সে ডান সাইডে থাকবে। একটা বল যদি থাকে, সেই বলটা কি হবে? হয় এই দাগের ডান সাইডে থাকবে, না হলে এই দাগের বাম সাইডে থাকবে। এমন কি কখনো হইতে পারে যে একটা বল একই সাথে বাম সাইডে আছে আবার একই সাথে ডান সাইডে আছে? একটা বলই মাঠের একই সাইডে বাম সাইডে, মানে একই সাথে বাম সাইডে আবার একই সাথে ডান সাইডে আছে? অবভিয়াসলি না। অথবা আমি যদি বলি যে এখন ঘড়িতে বাজে 10টা 15, এখন এমন কি হতে পারে একই ঘড়িতে একই সাথে 10টা 15 বাজছে আবার 9টা 15 বাজছে? তা তো সম্ভব না। একটা ঘড়ি এট এ টাইম আসলে একটাই টাইম সে দেখাতে পারবে। অথবা একটা বস্তু সাধারণ দুনিয়ায় এট এ টাইম শুধুমাত্র একটা বস্তু আকারেই থাকতে পারবে, অর্থাৎ একটা অবস্থাতেই থাকতে পারবে। এই যে ঘটনা, এটাকে বলা হয় হচ্ছে ক্লাসিক্যাল স্টেট। ক্লাসিক্যাল স্টেট অর্থাৎ কোন একটা জিনিস কোন একটা নির্দিষ্ট সময়ে একটা ঘটনার মধ্যেই আসলে কেবলমাত্র সে থাকতে পারে, যেটাকে বলা হয় হচ্ছে ক্লাসিক্যাল স্টেট। এখন আমরা কেন ক্লাসিক্যাল স্টেট এর কথাটা বললাম? এর কারণ হচ্ছে সাধারণ দুনিয়ায় যদিও ক্লাসিক্যাল স্টেটে প্রত্যেকটা বস্তু থাকে, বাট কোয়ান্টাম দুনিয়ায় প্রত্যেকটা বস্তু ক্লাসিক্যাল স্টেটে থাকে না, সে কোয়ান্টাম স্টেটে থাকে। তাহলে কোয়ান্টাম স্টেটে থাকাটাই হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন। সো হোয়াট ইজ কোয়ান্টাম স্টেট? বলা হচ্ছে কোয়ান্টামের দুনিয়ায় প্রত্যেকটা বস্তু একই সাথে অনেক জায়গায় থাকতে পারে। অর্থাৎ আমি আবিদ একই সাথে 14টা জেলায় অবস্থান করতে পারি, এবং এইটার কোনো বাউন্ডারি নাই। অর্থাৎ কোয়ান্টাম দুনিয়ায় কোন একটা বস্তুর অবস্থান কখনো সুনির্দিষ্ট না, যে ওই জায়গাতেই ওই বস্তুটা অবস্থান করতেছে। তাহলে কোয়ান্টাম দুনিয়ায় কি? কোয়ান্টাম দুনিয়ায় একটা বস্তু একই সাথে বহু জায়গায় অবস্থান করতে পারে, বহু পজিশনে থাকতে পারে, এবং এটাকেই বলা হয় হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন। এবং কখন আমরা কোয়ান্টাম দুনিয়া নিয়ে এত বেশি আলোচনা করব, সেটা হচ্ছে আমরা তখনই এটাকে আলোচনা করা শুরু করি যখন ওই বস্তুটার আকার হয় অনেক বেশি ছোট
এবং ওই বস্তুর গতি হয় অনেক বেশি। এমন একটা জায়গায় আমরা সেখানে কোয়ান্টাম সুপারপজিশন নিয়ে আলোচনা করার চেষ্টা করি, বা ওই বস্তুকে কোয়ান্টাম সুপারপজিশন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। একে একে আমরা সবকিছুতে আসব। এখন আমাদের একটা প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে দুইটা প্রশ্ন হতে পারে। এক, কেন এই কোয়ান্টাম সুপারপজিশন হয়, অথবা কোয়ান্টাম সুপারপজিশনের বেসিকটা কোথায়, কেন একটা বস্তু একই সাথে অনেকগুলো জায়গায় থাকতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোশ্চেনটা আমার মাথায় আসতে পারে সেটা হচ্ছে যে কেন আমরা ছোট বস্তুর ক্ষেত্রেই কোয়ান্টাম সুপারপজিশনকে নিয়ে আসব, বড় বস্তুর ক্ষেত্রে কি কোয়ান্টাম সুপারপজিশন হতে পারে না? অর্থাৎ আমি আবিদ, সে তো একই সাথে হয় রাজশাহীতে আছি না হলে কুষ্টিয়াতে আছি, একই সাথে একই টাইমে আমি তো আসলে দুই জায়গায় নাই। অর্থাৎ একই সাথে কুষ্টিয়ায় আবার আরেকজন দেখতেছে আমি রাজশাহীতে, এটা তো আসলে ঘটে না। তাহলে বিগ অবজেক্টের ক্ষেত্রে কেন এই জিনিসটা ঘটে না, ছোট অবজেক্টের ক্ষেত্রে কেন এই জিনিসটা ঘটে? এই দুইটা কোশ্চেনের আগে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো বলা হচ্ছে এই কোয়ান্টাম জিনিসটা আসলে গঠিত, বা কোয়ান্টাম জিনিসটার ব্যাখ্যা আসলে টোটালি আমরা পাবো হচ্ছে ম্যাটার ওয়েভ থেকে। তো এইবার আসো, হোয়াট ইজ ম্যাটার ওয়েভ? তো বলা হচ্ছে ম্যাটার ওয়েভ জিনিসটা কি। ম্যাটার ওয়েভ জিনিসটা বলা হচ্ছে যে প্রত্যেকটা এনার্জি বা প্রত্যেকটা কণাই আসলে এনার্জি আকারে, ওয়েভ আকারে আসলে থাকে। অর্থাৎ প্রত্যেকটা কণাই একটা ওয়েভ, এবং সেই ওয়েভটা কেন হয়? কেননা তার মধ্যে একটা এনার্জি থাকে। অর্থাৎ প্রত্যেক বস্তুর মধ্যে থাকা এনার্জি গুলো একটা ওয়েভ আকারে আসলে ইলংগেট থাকে, এবং সেই ওয়েভকে বলা হয় হচ্ছে ম্যাটার ওয়েভ। অর্থাৎ আমিও একটা ওয়েভ, আমিও একটা তরঙ্গ, তুমিও একটা তরঙ্গ, আশেপাশে থাকার যা কিছু আছে সব কণাই হচ্ছে একটা তরঙ্গ। এবং এই যে যেই তরঙ্গগুলো থাকে, এই তরঙ্গগুলো কে বলা হয় হচ্ছে ম্যাটার ওয়েভ। এবং এগুলো কেন থাকে? থাকে হচ্ছে ওই বস্তুর মধ্যে থাকা এনার্জি গুলোকে ব্যাখ্যা করার জন্য। এবং ওই বস্তুর মধ্যে থাকা টোটাল এনার্জির, বা টোটাল এই এই পুরো জিনিসটার একটা সূত্রও আছে আমার, এখন ঠিক মনে পড়তেছে না, বাট সূত্রটা মেবি এরকম, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ভাগ পি বা এরকম সামথিং। আই এম নট শিওর, আমাকে একটু দেখতে হবে ইকুয়েশনটা, বাট এরকম সামথিং। অর্থাৎ ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হবে সেটাও আসলে আমরা তার ভরবেগ দিয়ে বের করে ফেলতে পারি। আর এইচ হচ্ছে এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক, ম্যাক্স প্ল্যাঙ্ক। এখন আমাদের বলতেছে যে সব কিছুই হচ্ছে এক একটা বড় বড় ম্যাটার ওয়েভ সৃষ্টি করতে পারে, কিন্তু আমার যেহেতু ভরবেগ অনেক বেশি, আমার যেহেতু ভর অনেক বেশি, সো এই ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এই আমার ম্যাটার ওয়েভের ওয়েভ লেন্থ এত বড় যে সেখানে আসলে সেই তরঙ্গটাকে আমরা ঠিক মতো টেরই পাইতে পারি না। অর্থাৎ আমি একটা তরঙ্গ, কিন্তু আমার তরঙ্গ দৈর্ঘ্য এত বিশাল, এত বড় যে সেটা একটা সরল রেখার মতো আসলে মনে হয়। কিন্তু বস্তুর আকৃতি যত ছোট হতে থাকে, তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ আরো বেশি ক্ষুদ্র হইতে থাকে। তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র মানা হওয়া মানে ফ্রিকোয়েন্সির পরিমাণ বাড়া। পার সেকেন্ডে তার ফ্রিকোয়েন্সির পরিমাণ যখন বাড়বে, সেই মোমেন্টে তার তরঙ্গ বা ওয়েভ নেচারটাকে আমরা আরো ভালো মতো লক্ষ্য করতে পারবো। এই জন্য আমরা বড় বস্তুর ক্ষেত্রে পার্টিকুলারলি ম্যাটার ওয়েভ নিয়ে এত বেশি কাজ কারবার করি না। আমরা মূলত কাজ কারবার করি সেটা হচ্ছে ছোট বস্তুগুলোর ক্ষেত্রে। দুই নাম্বার জিনিস সেটা হচ্ছে এই যে যে আমাদের ম্যাটার ওয়েভ নিয়ে আমরা জানলাম যে ম্যাটার ওয়েভ আমাদের কোয়ান্টামের একটা ভালো ব্যাখ্যা দিচ্ছে। এখন আমাদের কোয়ান্টামের ভিতরে এই জিনিসটা আসলে ব্যাখ্যা কেমন দেয়? বলা হচ্ছে ম্যাটার ওয়েভ দিয়ে কোয়ান্টাম ব্যাখ্যা করা হচ্ছে এইভাবে যে যেহেতু প্রত্যেকটা বস্তু একটা ওয়েভ আকারে থাকে, একটা ওয়েভ ফাংশন আকারে থাকে, সো একটা ওয়েভ ফাংশন আকারে থাকা মানে হচ্ছে ওই বস্তুর নির্দিষ্ট কোনো অবস্থান নাই, বরং ওই বস্তুটা একই সাথে অনেক অঞ্চল ব্যাপী জড়ায় থাকতে পারে। এইরকম অনেক অঞ্চল ব্যাপী একই সাথে একটা কণা ছড়ায় থাকতে পারে। তাহলে সেটার যে আমরা একটা ওয়েভ পাবো, বা আমরা একটা ফাংশন ম্যাথমেটিক্যালি পাবো, সেটা পাবো কিসের? সেটা হচ্ছে তার পসিবিলিটি ফাংশন। অর্থাৎ পসিবিলিটির একটা গ্রাফ তৈরি করতে পারবো।
যে ওই কণাটার অবস্থান যেহেতু নির্দিষ্ট না, ও যেহেতু সবসময় একটা কম্পনের মধ্যে আছে, ও যেহেতু সবসময় কাঁপছে, একটা তরঙ্গের মধ্যে আছে, ওয়েভের মধ্যে আছে, সো ওয়েভের মধ্যে ওই বস্তুটাকে আমরা কোথায় দেখতে পারবো সেটা আমরা আসলে ক্লিয়ার না। আমরা তাহলে শুধুমাত্র জানি ওই ওয়েভ দেখা অনুসারে বা ওই ওয়েভ অনুসারে আমরা এইটা টের পাইতে পারবো যে বস্তুটা হয়তোবা ওই প্রবাবিলিটি ফাংশনের কোন একটা জায়গায় আছে। আমরা আরেকটু বোঝানোর চেষ্টা করি যে এই ওয়েভটা আসলে জিনিসটা কেমন। আমাদের ওয়েভকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ, আর আরেকটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। এখন আমাদের বলা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রেসিভ ওয়েভ। যেমন একটা পানির তরঙ্গ, একটা পানির তরঙ্গ কি আসলে স্থির থাকে না সে বহমান থাকে? উত্তর হচ্ছে সে বহমান থাকে। পানির তরঙ্গ কি কি তুমি নিয়ন্ত্রণ করতে পারবা? খুব ভালো মতো নিয়ন্ত্রণ করতে পারবা? মানে প্রত্যেকবার ঢিল ফেলাইলে কি আসলে একই রকম ওয়েভ তৈরি হবে? আনসার ইজ নো, একই রকম ওয়েভ তৈরি হবে না। এইগুলোকে বলা হয় হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ, অর্থাৎ যেই ওয়েভটা আসলে বহমান অবস্থায় আছে সেটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। আরেকটা ওয়েভ আছে সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, অর্থাৎ যেখানে আসলে বস্তু তার অবস্থার পরিবর্তন হয় না, সে নিজ জায়গায় থেকে শুধুমাত্র একই ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে। যেমন যেমন আমরা যদি বলি একটা গিটার, একটা গিটারের তুমি যদি একটা গিটার বাজাও, তাহলে দেখো তুমি জোরে বাজাও অথবা আস্তে বাজাও, দেখা যাবে যে প্রত্যেকটা টাইমে ওই যে গিটারটা আছে গিটারটা একই রকম সাউন্ড দিচ্ছে। একই রকম সাউন্ড দেওয়া মানে কি, একই ফ্রিকোয়েন্সির সাউন্ড সে দিচ্ছে। হয়তোবা গিটারটা জোরে বাজে অথবা আস্তে বাজে, সেটা ডিপেন্ড করে তার অ্যামপ্লিটিউড, বিস্তার এবং তার ওই যে শক্তির উপর, এনার্জির উপর, রাইট, ইন্টেন্সিটির উপর। কিন্তু ওই বস্তুটার কেমন সুর দিবে, কেমন সাউন্ড দিবে, এটা টোটালি ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সির উপর। তীক্ষ্ণতা বা তীব্রতা, ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সি টোটালি ডিফারেন্ট জিনিস। ইন্টেন্সিটির সাথে ফ্রিকোয়েন্সি তেমন কোনো লেনাদেনা এখানে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে যে সাউন্ড আসলে কেমন হবে। এবং তুমি জোরে বাজাও অথবা আস্তে বাজাও, ওই সিম্পল কর্ড, যেই কর্ড ধরে তুমি গান বাজাবা আর কি, ওই কর্ড ধরে তুমি যেভাবেই বাজাও না কেন, যেখানেই বাজাও না কেন ওই গিটারের, সবসময় একই রকম সাউন্ড দেবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই তারটার কম্পন হবে হচ্ছে সেম রকম। এই যে তারের দুই মাথা বেঁধে দিছো তুমি গিটারের দুই প্রান্তে, এবং বেঁধে দিয়ে তুমি জাস্ট তাকে নড়ানোর সময় একটা নির্দিষ্ট স্ট্রাকচারেই বারবার নড়াচ্ছ, বা একটা নির্দিষ্ট স্ট্রাকচারেই সে নড়তেছে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই সে নড়তেছে, এটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। অর্থাৎ সেই ওয়েভটা প্রোগ্রেসিভ না, সে তার জায়গায় থেকে আসলে কাঁপতেছে। সেম জিনিসটা কোয়ান্টাম সুপারপজিশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রত্যেকটা বস্তু যে একটা ম্যাটার ওয়েভে আছে, এই ম্যাটার ওয়েভটা হচ্ছে টাইপ অফ স্ট্যান্ডিং ওয়েভ। অর্থাৎ এই জিনিসটা প্রোগ্রেসিভ না, এই জিনিসটা তার নিজের জায়গায় থেকে কাঁপতেছে। এখন যখন কোন একটা স্ট্যান্ডিং ওয়েভ অবস্থায় আছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত একটা ছোট বস্তুর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না বাইরে থেকে এক হয় তাকে পর্যবেক্ষণ করছে, অথবা সে কোনো রিয়াকশনে পার্টিসিপেট করতেছে, ততক্ষণ পর্যন্ত সে কোয়ান্টাম সুপারপজিশনের মধ্যে থাকে। অর্থাৎ আমরা চিন্তা করতে পারি যে এটা যদি একটা গিটার হয়, তাহলে গিটার যখন কম্পনরত অবস্থায় আছে, তখন হয় এই অঞ্চলব্যাপী গিটারের তার থাকবে, না হলে এই অঞ্চলব্যাপী গিটারের তার থাকবে। ধরে নাও এটা হচ্ছে একটা গিটার, এরকম একটা গিটার আছে। তো এটা হচ্ছে গিটারের একটা সিম্পল তার আমি ধরে নিলাম, ঠিক আছে? এটা একটা গিটারের সিম্পল তার। তাহলে এই গিটারের সিম্পল তারটা হয়
এই বাম পাশে অথবা ডান পাশে যখন কম্পনরত অবস্থায় থাকবে তখন এই অঞ্চল ব্যাপীর মধ্যেই সে থাকবে। অর্থাৎ এই দুইটা অঞ্চল হচ্ছে ওই গিটারের তার থাকার একটা পসিবিলিটি গ্রাফ, পসিবিলিটির একটা অঞ্চল, সম্ভাব্য একটা অঞ্চল, যেই অঞ্চলটা নির্দেশ করবে যে গিটার ওই জায়গায় থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ওই জায়গা থাকার সম্ভাবনা তার অনেক বেশি। গিটারের তারটা কি কখনো এই জায়গায় এসে থাকতে পারবে? না, এই জায়গায় তার পসিবিলিটি হচ্ছে 0। বাট এর আশেপাশে তার একটা পসিবিলিটির বিভিন্ন ভ্যালু থাকবে, যেখানে ধরো 50%, এখানে 60%, এখানে 70%, এখানে 30%, 20%, এমন আকারে ওই দুইটা লোভের মধ্যে দেখা যাবে যে গিটারের তার থাকার একটা পসিবিলিটি আসলে তখন তৈরি হবে। তাহলে কোন একটা ওয়েভ আমরা আমরা বুঝতে পারলাম, আমরা কোয়ান্টামে একসাথে বুঝতে পারলাম যে একই সাথে যেহেতু এটা একটা ম্যাটার ওয়েভ আকারে থাকে, একটা ওয়েভ আকারে থাকে, তাহলে প্রত্যেকটা বস্তু তার ওই ওয়েভের মধ্যে যে কোনো বিন্দুতেই আসলে থাকতে পারে। এটা এক্স্যাক্টলি আমরা ওয়েভের মধ্যে ডিফাইন করতে পারি না, এবং আমরা এটা ডিফাইন করা সম্ভব না। এবং আমরা এই সুপারপজিশনকে বাস্তব দুনিয়ার ঘটনা দিয়ে আসলে তেমন কোনো ব্যাখ্যাও করতে পারি না। আমরা এটা মানে পুরোপুরি ব্যাখ্যা করি হচ্ছে ম্যাথমেটিক্যাল ভাবে। ম্যাথমেটিক্স এর সাহায্যে আমরা, বা সমীকরণের সাহায্যে আমরা, সোডিঞ্জারের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন দিয়েই আমরা শুধুমাত্র কোয়ান্টাম সুপারপজিশনকে ভালো মতো ব্যাখ্যা করতে পারি। সেটা নিয়ে আলাদা একটা এপিসোড বানানো যাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে, সেটা আমরা দেখে টেখে একটু ভালো মতো স্টাডি করে আমি আরেকটা এপিসোড হয়তো বা বানাইতে পারবো। বাট আমরা বুঝতে পারলাম যে একই সাথে একটা বস্তু অনেকগুলো পজিশনে থাকতে পারে, এবং এই রকম একটা স্টেট, অর্থাৎ অনেক রকম পজিশনে থাকার মতো স্টেট, সেটা কতক্ষণ পর্যন্ত থাকে? যতক্ষণ পর্যন্ত না ওকে কোনো পর্যবেক্ষণ করা হচ্ছে, অর্থাৎ পরিবেশের অন্যান্য এলিমেন্ট তার মধ্যে এসে ঢুকতেছে, এনভায়রনমেন্ট থেকে কোন একটা এলিমেন্ট তাকে বাধাগ্রস্ত করতেছে। 2 নাম্বার, সে যদি নিজে কোনো রিয়াকশনে পার্টিসিপেট না করে, সেই অবস্থা পর্যন্ত সেই রকম কোয়ান্টাম সুপারপজিশন একটা স্টেটের মধ্যে থাকবে। এখন আসো, এই যে যে কোয়ান্টাম সুপারপজিশন আকারে সে থাকলো, তাহলে আমরা এই মানে ইয়ং দিচের যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে, সেখানে আসলে কেন আমাদের তাহলে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যাচ্ছে? উত্তর হচ্ছে, কেননা এই ইলেকট্রন যখন গতিশীল অবস্থায় আছে, তখন সেই ইলেকট্রনটা আসলে কি অবস্থায় চলে গেছে? ওয়েভ আকারে চলে গেছে। কেন? কেননা সে এখন কোয়ান্টাম সুপারপজিশন অবস্থায় আছে। অর্থাৎ সে আসলে এ স্লিট দিয়েও প্রবেশ করতেছে না, সে আসলে বি স্লিট দিয়েও প্রবেশ করতেছে না, বরং এ এবং বি দুই স্লিট দিয়েই সে প্রবেশ করতেছে, কিন্তু সে প্রবেশ করতেছে ওয়েভ আকারে। এবং এই স্লিটের মধ্যে দিয়ে যখন একটা ওয়েভ পাস হচ্ছে, এই স্লিটের মধ্যে দিয়ে যখন একটা ওয়েভ পাস হচ্ছে, তখন এখানে এসে দুই ওয়েভের একটা সুপারপজিশন দেখা যাচ্ছে, এবং যেই সুপারপজিশনের দরুন এখানে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন সেই লক্ষ্য করতে পারবো। সেম ভাবে এখানে সোডিঞ্জারের যে বিড়ালটা আছে, সেই বিড়ালটা আসলে মারাও যায় নাই, সে আসলে জীবিতও থাকে নাই, বরং মারা যাওয়া এবং জীবিত থাকা এর মধ্যবর্তী একটা স্টেটে আছে। বাট যেই মোমেন্টে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, যখন আমি বাক্সের দরজা ফাঁক করে ফেলছি, তখন বাইরের এলিমেন্ট এসে সেই সুপার পজিশনকে বাধাগ্রস্ত করছে। এবং এই যে যে বাধাগ্রস্ত করা, এটার একটা টার্ম আছে, সেটাকে বলা হয় হচ্ছে ওয়েভ ফাংশন কলাপস। ওয়েভ ফাংশন কলাপস, কলাপস করতেছে। ওয়েভ ফাংশন যখন কলাপস করতেছে, সেই মোমেন্টে সে আর সুপারপজিশন না, বরং সে তার আগের যে ক্লাসিক্যাল স্টেট আছে সেই ক্লাসিক্যাল স্টেটে চলে আসতেছে। অর্থাৎ হয় তখন সে ডেড, অথবা সে অ্যালাইভ, এই দুইটা জায়গার মধ্যে সে চলে আসতেছে। কিন্তু যতক্ষণ তাকে আমরা পর্যবেক্ষণ করছি না, বাইরের এলিমেন্ট তাকে বাধাগ্রস্ত করছে না, ততক্ষণ পর্যন্ত সে আসলে সুপার পজিশন একটা স্টেটে আছে, কোয়ান্টাম সুপার পজিশন স্টেটে আছে। অর্থাৎ সে মরাও নাই, সে বাঁচাও নাই, বরং মরা বাঁচা দুইটা একসাথেই সে আসলে আছে। সেম কথা আমাদের এইখানে উইয়াং দিচিরের ক্ষেত্রে আমরা ইস্টাবলিশ করতে পারি। এখন আমাদের কথা হচ্ছে যে ভাই, এই যে আপনি যে বললেন যে সুপারপজিশন স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সুপারপজিশন স্টেটটা চেঞ্জ হয়ে যায় ক্লাসিক্যাল স্টেটে রূপান্তরিত হচ্ছে, কেন হচ্ছে? এটার ব্যাখ্যাটা কি? দেখো, সুপারপজিশনের স্টেট থেকে ক্লাসিক্যাল স্টেটে যাইতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারাপশন। যেই মোমেন্টে আমরা ইয়ং দিচির বা ডাবল স্লিট পরীক্ষার ক্ষেত্রে একটা বাল্বকে রেখে দিছি, সেই বাল্ব
তখন ওই ইলেকট্রনের এনার্জি স্টেটকে চেঞ্জ করে ফেলে, এবং যেই মোমেন্টে এনার্জি স্টেটকে চেঞ্জ করে ফেলে তখন আর সে তার নিজের ওয়েভ ফাংশন আকারে থাকতে পারে না, তখন তাকে সেই ক্লাসিক্যাল স্টেটে চলে যাইতে হয়। এই জন্য এমন ঘটনা না যে ইলেকট্রন এখন বুঝতে পারে যে আমাকে এখন দেখতেছে কেউ, না, বরং ইলেকট্রনের এনার্জি স্টেটকে তুমি কোনো না কোনো ভাবে চেঞ্জ করে ফেলতেছো, যার কারণেই আসলে সে কণার মতো তখন বা ক্লাসিক্যাল স্টেটের মতো সে আচরণ করা শুরু করে। এখন আমাদের যে প্রশ্নটা ছিল সেটা বড় বস্তুর ক্ষেত্রে কেন আমরা দেখতে পারি না, একটা আমি ব্যাখ্যা দিছিলাম ওয়েভলেন্থ দিয়ে। আরেক নাম্বার ব্যাখ্যাটা হচ্ছে যেই মোমেন্টে ধরো একটা ফুটবলকে কিক মারা হচ্ছে, তাহলে এই কিক মারার সময় ফুটবল তো গতিশীল অবস্থায় আছে, তাহলে আমরা কেন তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট একটা অবস্থানেই আসলে আমরা তাকে লক্ষ্য করতে পারি। বড় বস্তুগুলো গতিশীল হইলে কেন তাকে আমরা কোয়ান্টাম স্টেটে দেখতে পারি না, তার মধ্যেও তো এনার্জি সংরক্ষিত হচ্ছে। তখন আমাদের বলা হচ্ছে যে ভাই হ্যাঁ, যখন ফুটবলটা আসলে কিক তুমি মারতেছো, যখন তার এনার্জি আছে, সেই মোমেন্টে সে আসলে কোয়ান্টাম স্টেটেই আছে, কোয়ান্টাম সুপারপজিশন স্টেটেই আছে। বাট ফ্যাক্ট হচ্ছে সে প্রতিনিয়ত বাইরের এনভায়রনমেন্টের সাথে কলিউশন করতেছে, অর্থাৎ বাইরের বাতাসের সাথে, বাইরের এনভায়রনমেন্টের সাথে, লাইটের সাথে সে একটা কি করতেছে, তোমার ইন্টারাকশন করতেছে, কলিউশন করতেছে, সংঘর্ষ করতেছে, যার কারণে এই রিয়াকশনের দরুন সে খুব দ্রুত কোয়ান্টাম সুপারপজিশন স্টেট থেকে সে ক্লাসিক্যাল স্টেটে রূপান্তর হয়ে যাইতে পারে। যার কারণে ফুটবল বা বিগ অবজেক্ট কখনোই আমি এনভায়রনমেন্ট থেকে আলাদা করে বা এনভায়রনমেন্টের বাইরে যেয়ে তাকে আসলে আমি কল্পনা করতে পারি না। কিন্তু একটা ইলেকট্রন তার ওই ক্ষুদ্র পর্যায়ে যেয়ে বাইরের এনভায়রনমেন্টের সাথে কলিউশন না করেই বরং সে এই রকম একটা স্টেটে বা সুপারপজিশন স্টেটে থাকতে পারে, যেটা একটা বিগ অবজেক্টের ক্ষেত্রে থাকা সম্ভব না। তাহলে কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে বিগ অবজেক্ট অলওয়েজ কোনো না কোনো রিয়াকশনের মধ্যে থাকে, অলওয়েজ সেই এনভায়রনমেন্টের সাবস্টেন্সের সাথে একটা লেনাদেনার মধ্যে থাকে। কিন্তু যখন আমরা অনেক ক্ষুদ্র আকারের একটা বস্তুর ক্ষেত্রে যাব, তখন এনভায়রনমেন্ট থেকে তাকে আমরা পুরোপুরি সেপারেট করে দিতে পারি, এবং এই সেপারেশনের জন্য বিগ অবজেক্টের বদলে বরং ছোট অবজেক্ট বা স্মল অবজেক্টের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। এখন আমাদের যে প্রশ্নটা ছিল যে হোয়াট ইজ অরবিটাল, বলা হচ্ছে একটা পরমাণুর মধ্যে যখন একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের চারপাশে যে একটা ইলেকট্রন মুভ করে, এটা একটা পুরোপুরি ডাহা মিথ্যা কথা। যদি একটা ইলেকট্রন পুরোপুরি ভাবে ওই নিউক্লিয়াসকে ঘিরে পরিভ্রমণ করতই, একটা না একটা টাইমে তার এনার্জি হারায় যাইতই। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দরুন কোন একটা বস্তুকে এরকম রোটেট করা আসলে কখনোই সম্ভব না। তাহলে আসলে কোন ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে একটা পরমাণুর মধ্যে, একটা স্থিতিশীল পরমাণুর মধ্যে আমরা উত্তেজিত বা রিয়াকশনের মধ্যে এখন যাই নাই। রিয়াকশনের ক্ষেত্রে, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে, হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে ইলেকট্রন কিভাবে আচরণ করে, এই প্রত্যেকটা নিয়ে আলাদা এপিসোড করা সম্ভব, আরো 50 মিনিট আলোচনা করতে হবে। বাট ইন জেনারেল একটা ইলেকট্রন যখন একটা স্থিতিশীল পরমাণুর মধ্যে থাকে, অর্থাৎ কোন একটা নিউক্লিয়াসের আশেপাশে সে থাকে, তখন ওই নিউক্লিয়াসের আশেপাশে থাকার জন্য সে কোয়ান্টাম স্টেটে চলে যায়। এবং কোয়ান্টাম স্টেটে যখন সে চলে যায়, তখন আসলে সে পার্টিকুলারলি একটা ইলেকট্রন পার্টিকেল আকারে আসলে সেখানে থাকে না, বরং সে একটা নিউক্লিয়াসের আশেপাশে, একটা নিউক্লিয়াসের আশেপাশে একটা রিজিয়ন ধরে, আমরা যদি গোলাপি বর্ণগুলোকে যদি বা নীল বর্ণ, এই নীল বর্ণগুলোকে যদি আমরা ইলেকট্রন হিসাবে কল্পনা করি, তাহলে সে এই ইলেকট্রনটাই আসলে এই গোলাপি অঞ্চল ব্যাপী নিজে একটা ছড়ায় ছিটায় থাকে। অর্থাৎ একটা ইলেকট্রনই একই সাথে নিউক্লিয়াসের চারিদিকে অনেকগুলো জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকে। এবং এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ইলেকট্রনের ওয়েভ নেচারটাকে তখন ভালো মতো লক্ষ্য করা যায়। এবং একটা পরমাণুর মধ্যে এই যে ইলেকট্রন যেই ওরিয়েন্টেড ওয়েতে থাকে, সেটাকে একটা কম্প্যাক্টেড ওয়েভ আকারে সে আসলে তোমার হচ্ছে পরিচয় দেয়। কম্প্যাক্টেড ওয়েভ জিনিসটা কি? কম্প্যাক্টেড ওয়েভ মানে হচ্ছে নির্দিষ্ট একটা অঞ্চল ব্যাপী সে একটা রিং এর মতো একটা সম্ভাবনাময় অঞ্চল সে তৈরি করে। অর্থাৎ ওই অঞ্চল ব্যাপী ওই ইলেকট্রনটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড আকারে আছে। অর্থাৎ
সেখানে আসলে ইলেকট্রন রোটেটও করতেছে না, সে সেখানে মুভও করতেছে না, সে জাস্ট একটা স্ট্যাটিক ওয়েভ আকারে আছে। এবং ইলেকট্রন এই স্ট্যাটিক ওয়েভ আকারে কিভাবে আছে, ওই পুরো অঞ্চল ব্যাপী তাকে আসলে পাওয়া সম্ভব। অর্থাৎ ইলেকট্রনের তখন আর কোনো পার্টিকেল নেচারই থাকে না যে ইলেকট্রন সেখানে মুভ করবে, সেখানে তার ওয়েভ নেচার চলে আসে। এবং সে তখন কি হয়, সে তখন কোয়ান্টাম সুপারপজিশন স্টেটে চলে যায়, একই সাথে অনেকগুলো অবস্থানে একই সময়ে বিরাজমান হয়। এবং যেই অঞ্চল ব্যাপী তার এই সম্ভাবনার অঞ্চল তৈরি করে, সেটাকেই বলা হয় ইলেকট্রন বেগ অথবা অরবিটাল। অর্থাৎ অরবিটাল আসলে কিছুই না, অরবিটাল হচ্ছে ইলেকট্রন কোয়ান্টাম সুপারপজিশন স্টেটে থাকা অবস্থায় যেই অঞ্চলব্যাপী তার ইকুয়েশন দিয়ে সে আসলে মানে প্রবাবিলিটির একটা গ্রাফ তৈরি করে, অথবা তাকে পাওয়ার একটা পসিবিলিটি যেই অঞ্চলব্যাপী তৈরি হয়, সেটাকেই আমরা বলি হচ্ছে অরবিটাল। এখন তোমাদের মাঝখানে অনেক প্রশ্ন আসবে, যেমন ইলেকট্রনের তাহলে কৌণিক ভরবেগ কোথার থেকে আসলো, ও যদি কণাই না হয়, ও যদি ঘুরতেই না থাকে, তাহলে এমভিআর কোথার থেকে আসলো। সেকেন্ড, সমযোজী বন্ধনে তাহলে কি আদৌ একটা ইলেকট্রন দুইটা নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে? একটা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডে একটা ইলেকট্রন কি আদৌ দুইটা নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে? দ্য আনসার ইজ নো। একটা কোভ্যালেন্ট বন্ডে জাস্ট একটা কোভ্যালেন্ট বন্ডে জাস্ট এক দুইটা নিউক্লিয়াসের আশেপাশ দিয়ে সে তখন একটা প্রবাবিলিটির অঞ্চল তৈরি করে। অর্থাৎ এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়া হইলো। এখন ইলেকট্রন কি বলবে, যে আমি এ নিউক্লিয়াসকে ঘিরে ঘুরবো, নাকি ইলেকট্রন বলবে না আমি বি নিউক্লিয়াসকে ঘুরে বলবো, নাকি ইলেকট্রন বলবে যে না আমি এ আর বি এরকম কমন পাথওয়ে দিয়ে ঘুরতে থাকবো? দ্য আনসার ইজ, সে আসলে এ নিউক্লিয়াসের চারপাশেও ঘুরে না, বি নিউক্লিয়াসের চারপাশেও ঘুরে না, আবার এ বি দিয়ে কমন একটা পাথর সে তৈরি করে না। বরং যেটা হয় সেটা হচ্ছে এ নিউক্লিয়াসের আশেপাশে থাকার জন্য তার একটা পসিবিলিটি অঞ্চল সে তৈরি করে। অর্থাৎ পসিবিলিটি অঞ্চল মানে কি, যেই অঞ্চল ব্যাপী সে কোয়ান্টাম সুপারপজিশন সাজায় ফেলছে, অর্থাৎ ওই প্রত্যেকটা জায়গাতেই সে আছে, ওই প্রত্যেকটা জায়গাতেই সে এট এ টাইম আছে। আবার বি এর অঞ্চল ব্যাপীও সে এরকম একটা পসিবিলিটির অঞ্চল তৈরি করে। এবং এই যে যেই দুইটা পসিবিলিটির অঞ্চল আছে, সেটাকে আমরা বের করব কি দিয়ে, সেটা আমরা বের করব হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে। এবং যখন আমরা এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এই দুই অঞ্চলকে বের করব, তখন আমরা এরকম দুইটা শেপ দেখতে পারবো। এবং এই শেপ থেকেই পরবর্তীতে হাইব্রিডাইজেশনের ধারণা শুরু, এর পরবর্তীতেই সেখান থেকে ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিভিটি থিওরি শুরু, এইখান থেকেই পরবর্তীতে এমওটি বা মলিকিউলার অরবিটাল থিওরি শুরু। সমস্ত থিওরির শুরুই হচ্ছে এই জায়গা থেকে। অর্থাৎ ইলেকট্রন কখনোই পার্টিকেল আকারে নিউক্লিয়াসের চারপাশে মুভমেন্ট করবে না, বরং সে একটা অঞ্চলব্যাপী কোয়ান্টাম সুপারপজিশন স্টেটে থাকবে। সো আজকে আমাদের এই পর্যন্তই আলোচনা করি, অনেক বড় আলোচনা হয়েছে, বাট আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যেন এই ফেসবুক পেজটা তোমরা ফলো দিয়ে রাখো। আমরা আরো এরকম ভিডিও আনার চেষ্টা করবো। আমি জানি না শেষ পর্যন্ত কেউ দেখবা কিনা। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তারা ভিডিওর নিচে একটা কমেন্ট করতে পারো যে ভাই আমি শেষ পর্যন্ত দেখছি আর কি। আমার ধারণা খুব কম মানুষজনই আছে যারা একদম ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে। বাট আই থিংক আমার যতটুকু ধারণা হয়েছে যে আমি যতটুকু পারি ততটুকু আমি একটা মোটামুটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি কোয়ান্টাম নিয়ে। বাট পরবর্তীতে তোমাদের যদি আরো অনেক কিছু জানার থাকে, আমি নিশ্চয়ই এই ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যে এতদিন ধরে যে বোর্ড স্ট্রাকচার দেখে গেছি, সেই বোর্ড স্ট্রাকচার থেকে বের হয়ে কিভাবে কোয়ান্টাম দিয়ে সবকিছুর ব্যাখ্যা করা সম্ভব হয়, বন্ড থিওরি বা অন্যান্য হাবিজাবি যা কিছু আছে সেগুলোর ব্যাখ্যা জানানো যায়, সেটা নিয়ে আমি কাজ করব। আর আরেকটা জিনিস অনেকের ইচ্ছা হইতে পারে যে ভাই আপনি ভাই কোন বই দেখে পড়েন, অথবা কোন রেফারেন্স বই থেকে এই জিনিসগুলো আপনি আমাদেরকে বলে গেলেন। সেই রেফারেন্স বুক আমি তোমাদের দুইটা দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে দা ফেইনম্যান ফেইনম্যানের লেকচার অন ফিজিক্স, এটার দেখবা হচ্ছে ভলিউম 3। আর 2 নাম্বার আরেকটা দেখতে পারো, সেটা হচ্ছে কোয়ান্টাম, এটা একটা মুসলিম বিজ্ঞানের কোয়ান্টাম, এ গাইড ফর দা পারপ্লেক্সড।
এই দুইটা বই তোমরা দেখতে পারো। আমি চেষ্টা করব গুগল ড্রাইভে, যদি সম্ভব হয় আমি সফট কপিও আপলোড দেওয়ার চেষ্টা করব, বাট এইগুলো একটু ইলিগাল জিনিস, তো তারপরেও আমি চেষ্টা করব যে দিয়ে দেওয়ার। এই দুইটা বই থেকে তোমরা এইগুলো নিয়ে আরো অনেক বিস্তারিত জানতে পারো, বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আরো অনেক বিস্তারিত জানতে পারো। আমি আশা করব যে এইগুলো নিয়ে আরো তোমাদের এক্সট্রা কত কিছু জানানো যায়। আজকে আমরা এই পর্যন্ত এখানে লেকচারটা শেষ করি।